ওটা মনে হয় নাটক যতক্ষণ না হবে উনি মনে হয় ইন্টারফেয়ার করবেন না। মানে অ্যালায়েড প্রশ্ন হয়, নিশ্চয়ই একেবারেই সিলেবাস বহির্ভূত কোনো বিষয় হয়েছে। প্রশ্নপত্র যখন বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি করে বাতিল করে দিয়েছে, সেটা বুঝতে হবে যে ডেভিয়েশনটা অনেকটা হয়েছে। এটা কাম্য নয়। কোর্টে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর কোনো ইচ্ছে নেই, যারা অযোগ্য তাদের হয়ে উকিলের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এবং সরকারের উচিত প্রত্যেকটা ঘটনাকে করে পুলিশি হস্তক্ষেপ, যে যে থানার অধীনে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা উচিত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমার সত্যি কথাই 35-36 বছরের বেশি শিক্ষাক্ষেত্রে আমার হয়ে গেছে। আমি যা দেখছি তাতে মনে হয় যে যত তাড়াতাড়ি এই অঙ্গন থেকে বেরোতে পারবো তত সম্মানটা বজায় থাকবে। নমস্কার, আজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা দেখছি যে বঙ্গ রাজনীতি একদিকে যেমন রাজনৈতিক পারদ তরতরিয়ে চড়ছে, অন্যদিকে শিক্ষাক্ষেত্রে সেটা ইউনিয়ন রুমের দাদাগিরি হোক বা প্রশ্ন বিতর্ক হোক, একেবারে সমান তালে কিন্তু চড়চড়িয়ে বাড়ছে। আর সম্প্রতি আমরা দেখলাম কি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে প্রশ্নপত্র ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছে। সেখানে বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলে তকমা দেওয়া হচ্ছে, আর যা নিয়ে শাসক এবং বিরোধীর জোর তরজা শুরু হয়েছে। তবে এই নিয়ে একেবারে সেরকম কোনো পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে দেখা যায়নি। তবে বিতর্ক কিন্তু এখনও দানা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের সঙ্গে। পঙ্কজবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। আমরা দেখলাম যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যেরকম প্রশ্নপত্র ঘিরে যে বিতর্ক তৈরি হলো, সন্ত্রাসবাদী বলা হচ্ছে। আপনার কর্মজীবনে বা ছাত্র জীবনের কথা যদি দেখা হয়, আপনি কি এরকম কখনো প্রশ্ন ফেস করেছেন? না, এরকম প্রশ্ন ফেস করিনি, কিন্তু কয়েক বছর আগে সপ্তম বা অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে ক্ষুদিরামকেও সন্ত্রাসবাদী দেওয়া হয়েছিল। তারপর সেই বইটা উইথড্র করে নেওয়া হয়েছে। তারপরে যদি এইরকমভাবে কোনো অধ্যাপক, আমি শুনলাম যে বিভাগীয় প্রধান এবং কোনো একটি কলেজের অধ্যাপক এটা করে, যাদের নিজেদের ভেতরে সন্ত্রাসবাদী মানসিকতা থাকে, তারাই দেশপ্রেমিকদের সন্ত্রাসবাদী বলে। কিন্তু প্রশ্ন উঠছে একটা জায়গাতে যে এটা কি কখনো কি এরকম, এটা কি প্ল্যান করে করা হলো নাকি আচমকাই মানে অ্যাক্সিডেন্টালি হয়েছে? না, প্ল্যান করেছে বা অ্যাক্সিডেন্টালি আমি সেটা বলতে পারবো না। এদের ভেতরে এইরকম মানসিকতা এরা পোষণ করে, তাই সেই কারণেই এরকম তারা করতে পারে। না হলে যে আমাদের স্বাধীনতার ইতিহাস যারা পড়েন, নিশ্চয়ই ইতিহাসের শিক্ষকরা পড়েছেন, তারা কিভাবে এটা করতেই বা পারেন যে কিংসপোর্টকে যে আক্রমণ করা হয়েছিল সেটা যারা করেছিলেন তারা তো অনুশীলন সমিতি থেকে বেরিয়ে এসে তারা করেছিলেন। তারা, তাদের পেছনে কারা ছিল আমরা জানি ইতিহাসে, এবং তাদের আমাদের প্রণম্য। তারা না থাকলে আমাদের এই স্বাধীনতা আমাদের অসম্পূর্ণ থাকতো। তো স্বাধীনতার 75 বছর অতিক্রম করার পরে এই উপলব্ধি যদি কারো না থাকে, তিনি ইতিহাসের শিক্ষক হওয়ারই অযোগ্য, অন্তত ভারতের ক্ষেত্রে। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় রয়েছে পঙ্কজবাবু, আমরা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কিন্তু সেরকম করে কোনো বিবৃতি আমরা এখনও পর্যন্ত পেলাম না, বা রাজ্য শিক্ষা দপ্তর থেকে কিছু পেলাম না। তাহলে কি শিক্ষা দপ্তর কি এটাকে মেনে নিচ্ছে, এই ভুলটাকে? ওটা মনে হয় নাটক যতক্ষণ না হবে উনি মনে হয় ইন্টারফেয়ার করবেন না। শুধু কি তাই, মানে অন্য সব বিতর্কে উনি মুখ খুললেন? সিরিয়াসনেসটা তো অনেক কম আমরা দেখছি শিক্ষা দপ্তরের প্রচুর কাজে, সিরিয়াসনেসটা খুব কম। যে এটা কি করে, মানে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন, মানে আমরা যদি কল ফর করা, তাকে ডেকে পাঠানো, যেটা কেন হয়েছে, এটা তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না। না, কিচ্ছু নেই। অন্তত আপনি তো ডাকবেন, কেন করেছেন আপনি এটা, সেটা কি করা হয়েছে? পরবর্তীকালে আমি শুনলাম উপাচার্য নাকি তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে। এটা কি শুধু আইও আস নাকি? এটা তো তাই, ফেস লস যেটা হয়েছে সেটাকে মেকআপ করা। কিন্তু এইরকম একটা বিষয় যখন একের পর এক যখন বিতর্ক তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রবিজ্ঞানেও আমরা আবার দেখলাম যে সেখানে প্রশ্ন ভুল নিয়ে, মানে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার পর সেই বিজ্ঞপ্তি দিয়ে আবার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। মানে কি হচ্ছেটা কি অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়টা? সিলেবাসের মাস্টার ডিগ্রি সম্ভবত প্রশ্ন, ইউজি না পিজি? ইউজিতে সিলেবাস আছে, সিলেবাসের কখনো কখনো মানে অ্যালায়েড প্রশ্ন হয়, নিশ্চয়ই একেবারেই সিলেবাস বহির্ভূত কোনো বিষয় হয়েছে। প্রশ্নপত্র যখন বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি করে বাতিল করে দিয়েছে, সেটা বুঝতে হবে যে ডেভিয়েশনটা অনেকটা হয়েছে।
এটা কাম্য নয়। এভাবে ছেলেমেয়েদের বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, আর শিক্ষার যে মানে আমি বলবো যে অন্তর্জলী যাত্রা যেভাবে শুরু হয়েছে, আমি জানি না এর থেকে ইউটার্নটা কীভাবে হবে। আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে বিপ্লবী যারা আমাদেরকে প্রণম্য, আমরা প্রতিদিন তাদেরকে সম্মান করি, বিভিন্ন আমরা উৎসবে তাদের কথা মেনে চলি, স্বাধীনতা দিবস হোক যেখানেই হোক, যখন তাদের নামের পাশে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে, আমরা সন্ত্রাসবাদী কাকে বলি, আমরা পাকিস্তান থেকে বা জঙ্গি যারা থাকে তাদেরকে সন্ত্রাসবাদী বলি, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী তকমা পাচ্ছে বিপ্লবীরা, মানে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে এর প্রভাবটা ঠিক কতটা পড়তে চলেছে? না, সেটা তো আমি আগেও বলেছি, এর আগে ইতিহাস বইতে কে সংশোধন করা হয়েছে, উইথড্র করতে হয়েছে। তো এটা বারবার করে কেন হবে? এটা তো ভুল নয়, মানে ভুল দুরকম। আমার একটা কাজ করতে গিয়ে ভুল হয়েছে, আর আমার ইচ্ছাকৃত একটা ভুল হয়েছে, আমরা যাকে বলি ডেলিবারেট মিস্টেক, সেটা হচ্ছে একেবারে অপরাধযোগ্য এবং তার আরও বেশি পানিশমেন্ট হওয়া উচিত। মুখ্যমন্ত্রী এর আগে বেশ কিছু বিষয় নিয়ে সরব হতে দেখেছি তাকে, শিক্ষাক্ষেত্র নিয়ে তাকে সরব হতে দেখেছি, কিন্তু এক্ষেত্রে তাকে একেবারে নিশ্চুপ। সেটা তো বুঝতেই পারছেন যে অভিমুখটা কোথায়। কোর্টে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর কোনো ইচ্ছে নেই, যারা অযোগ্য তাদের হয়ে উকিলের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ডিএ দেওয়াটার জন্য কিছু নয়, ডিএ না দেওয়ার জন্য 7.5 কোটি টাকা উকিলের ব্যয় হয়েছে। এটা দেখতেই পাচ্ছি, কি চাইছেন, কি বলতে চাইছেন, সেটা আমরা বুঝতেই পারছি। এবং শুধু তাই না, আপনি বললেন যে চাকরিহারাদের জন্য যারা অযোগ্য তাদেরকে যতবার রাজ্য সরকার তাদের হয়ে সওয়াল করছে, সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ সব জায়গাতে চওড়া থাপ্পড়। না, সেটা খাচ্ছে, স্বাভাবিক। এটা তাদের ফান্ডামেন্টাল রাইটস খুঁজছে। আর যারা সত্যি সত্যি যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছে, যারা যারা এইরকম একটা সার্ভিস কমিশনের ভুলের কারণে এইরকম একটা মানে ভিকটিম হলো, তাদের জন্য কোনো অনুকম্পা, কোনো সহানুভূতি, কোনো চিহ্ন আমরা লক্ষ্য করতে পারি। আরেকটা বিষয় আমরা দেখলাম, কলকাতা হাইকোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে গোটা পশ্চিমবঙ্গে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, ইউনিয়ন রুমকে বন্ধ করে দেওয়ার নির্দেশ। আপনি এই কলেজের অধ্যক্ষ, এবং আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্ত যেটা নিয়েছে কলকাতা হাইকোর্ট একেবারে সঠিক সিদ্ধান্ত, মানে বিলম্ব হলেও সঠিক? হ্যাঁ, অবশ্যই। মানে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে 2024 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তারা আবেদন করেছিল হাইকোর্টে, তাদের যে 7টা ক্যাম্পাস তাদের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়েছিল। তখনই আমরা আশা করেছিলাম যে তার অধীনের কলেজগুলোর ইউনিয়ন রুমও একই করা হবে, কারণ 2017 আইনে 2017-18 পরে আর কোনো সংসদের নির্বাচন হয়নি। সুতরাং এটা আশাই করা যায়, এবং জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তারা যে রায় দিয়েছে, আমরা শোনা মাত্র আমরা সেটা কমপ্লাই করেছি এবং ইউনিয়ন রুমে তালা দিয়ে দিয়েছি। আপনাদের কলেজে এখন, আপনার কলেজে পুরোপুরি ইউনিয়ন রুম বন্ধ? একদম। সৌমেন সেন রায় ঘোষণার মানে যখনই এটা আমাদের নজরে এসছে, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়েছি। এই আপনার মতো কঠোর পদক্ষেপ কি আপনি আশা করছেন এই গোটা পশ্চিমবঙ্গের সব কলেজের অধ্যক্ষ নিতে পারছেন? দেখেছি যে বহু কলেজ, সব কথাটা হয়তো আমার জানা নেই, কিন্তু বহু কলেজ তারা কোনো দ্বিধা করেনি ইউনিয়ন রুমে তালা দিতে। কারণ তারপর যা যা বেরিয়ে আসছে, কেঁচো করতে তো সব মানে টিপস অফ দ্য আইসবার্গ, মানে যা বেরোচ্ছে, এরপরে মনে হয় এই বিষয় নিয়ে আর কেউ মতামত দিতে পারবে না, কারণ সেগুলো শুধু দেখতে হবে, মন্তব্য নিষ্প্রয়োজন। ইউনিয়ন রুমের যে বিতর্ক তৈরি হচ্ছে এবং যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট আজকে এই নির্দেশ দিলেন, সেটা কি কোথাও গিয়ে রাজ্য সরকারের কাছে একটা কার্যত চ্যালেঞ্জ, কি মানে ছাত্র সংসদ করাতে হবে সেই নিয়ে একটা চ্যালেঞ্জ রইল? সেটা তো করার ব্যাপার, যতক্ষণ না হয় তো অন্তত নিয়ন্ত্রণটা তো চালু করা যেত। একটা আমরা সবসময় বলি একটা প্রিভেন্টিভ মেজার, সেই প্রিভেন্টিভ মেজারটা কেন নেওয়া হয়নি? কেন সবই কোর্ট বলবে? সরকারকে কোর্ট বললে কোর্ট সরকার করবে, আর এমন কাজ করবে যে কোর্ট সেটাকে নালিফাই করবে, এরম বারবার হবে কেন? সরকার বা শিক্ষা দপ্তর এটা অনেক আগেই করা উচিত ছিল। বেটার লেট দ্যান নেভার। আপনি কি বিশ্বাস করেন যে এই যে তালা বন্ধ করার পরেও যে গুন্ডামি মস্তানি যেটা চলে শাসক দলের ছাত্রদের তরফ থেকে, সেটা বন্ধ হবে আদৌ? গত 7 দিন ধরে পরিস্থিতিটা তো অনেকটা নিয়ন্ত্রণে, এবং আমি যেটা শুনেছি বিশ্ববিদ্যালয় অ্যাডভাইসারি চালু করবে, জারি করছে, এবং তারা
রেগুলার মনিটরিং, মানে আইসি ডিপার্টমেন্ট বা টিম পাঠিয়ে কলেজগুলোকে মনিটর করবে। যাদের ক্লাস আছে তারা আসবে, ক্লাস হয়ে গেলে বাড়ি চলে যাবে। অযথা কোথাও জমায়েত করা বা এইরকম কোনো মানে অছাত্রসুলভ আচরণ করা থেকে যাতে বিরত করা যায়, তার চেষ্টাটাই এখন আগে হোক, তারপর পরেরটা দেখা যাবে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে যারা ছাত্র নয় তাদেরকে এই কলেজ থেকে বন্ধ করতে হবে আসা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে একেবারে খবরের শিরোনামে উঠে আসছে বিভিন্ন কলেজে বহিরাগত ছাত্র, মানে যারা বহু বছর আগে পাস আউট হয়ে গেছে তারাও কলেজে থাকছে। এটার কারণটা ঠিক কী, মানে গাফিলতিটা কোথায় থাকছে? না, এ তো আমি তো এর আগেও বলেছিলাম যে কলব দেওয়া ছাত্রনেতারা তারা কলেজগুলো দাপিয়ে বেড়াতো, বা সে বা তার প্রতিনিধি তারা এই কাজটা করতো। তো এই ইউনিয়নমি তারা দেওয়ার পরে এই আশ্রয় প্রশ্রয়টা অনেকটা কমবে, এবং যদি আমরা কলেজগুলোর যে ইন্টারনাল কমপ্লেন কমিটি তাদের যে স্কোয়াডিং সেটা করা, অ্যাডভাইসারি মানা, এটা যদি আমরা করতে পারি তাহলে পরিস্থিতিটা নিশ্চয়ই অনেকটাই উন্নত হবে, অনেকটা ভালো হবে। সম্প্রতি এই ছবিগুলো সামনে আসছে, আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে বা খবরের পেপারে বা টিভিতে, যে ইউনিয়ন রুমগুলোতে কখনো বড় দাদা তারা কাউকে ছোটদেরকে দিয়ে দ্বিতীয় বা প্রথম বর্ষের কাউকে দিয়ে হচ্ছে জুনিয়রদের দিয়ে গা ম্যাসেজ করাচ্ছে বা মাথা টেপাচ্ছে। মানে কী হচ্ছে, এটা কি ম্যাসেজ সেন্টার নাকি এটা কলেজ নাকি এটা মানে শিক্ষা প্রতিষ্ঠান? না, অ্যান্টি র্যাগিং বলে তো একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেটার আওতায় এগুলো পড়ছে। আইনগতভাবে তো এর উপর পানিশেবল অফেন্স, এবং সরকারের উচিত প্রত্যেকটা ঘটনাকে করে পুলিশি হস্তক্ষেপ, যে যে থানার অধীনে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা উচিত এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা যদি করে তাহলে সরকারের সদর্থক মনোভাবের পরিচয় পাবে। যদি তা না করা হয়, যদি এটাকে এরকম আড়াল করা হয় আর কয়েকটা ছবি এলো তারপর সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, তাহলে বুঝতে হবে যে তাদের আশ্রয় এবং প্রশ্রয়ে এরা বড় মাছ বড় হয়েছে, আপনি বড় হাঙর মাছ বড় হয়েছে। আপনি বড় মাছের কথা বলেন, এখান থেকে একটা বিষয় না বললেই নয়। আমরা কসবা কাণ্ড দেখলাম, কসবা কাণ্ডে সেখানে এমন একজনের মাথা উঠে আসছে যার নাম মনোজিৎ মিশ্র, সে একেবারে শাসক দলের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে তার ছবি, সেখানে সে দাপিয়ে বেরিয়েছে কলেজে বছরের পর বছর। তাহলে কি মেন কারণটা কি এটাই যে বহিরাগতদের একেবারে প্রবেশাধিকার ছিল বলেই তারা এরকম কাণ্ড ঘটেছে, মানে কসবা কাণ্ডের মতন ঘটনা ঘটছে? আমি বুঝতে পারলাম না যে 5 বছর টেনিওর থাকে, 12 সালে ভর্তি হয়েছে, 17 সালে তার এন্ড হয়ে যাওয়া উচিত, তারপরে সে ভর্তি হলো কি করে? ভর্তিটা থেকেই তো, অর্থাৎ জন্মকুণ্ডলী থেকেই তো গণ্ডগোলটা, কি করে ভর্তি হলো? 5 বছরে তার টেনিওর শেষ হয়ে যাওয়ার কথা, তারপরে হলো কি করে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপর যখন সে পাস আউট হয়ে গেল তারপরে কি করে তাকে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ দেওয়া হলো, যার অস্থায়ী শিক্ষাকর্মী হিসাবে, এবং অন্তর্বর্তী সময় তার বিরুদ্ধে একাধিক মামলা, একাধিক ধারায় মামলা, এবং মানে বেশ গভীর, যে ধরনের মামলা হলে সরকারি কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারা যায় না, সেটা থাকা সত্ত্বেও এটা করা হলো কেন? এটা খুব দুর্ভাগ্যজনক। এবং গভর্নিং বডি কেন এটা করেছিল, এবং আমি জানি যে পূর্বতন যিনি অধ্যক্ষ ছিলেন দেবাশিসবাবু, আমার খুবই পরিচিত, তিনি আমাদের কলেজেও বহু সময় বহু কাজে এসছেন, তিনি যে প্রতিরোধটা দিয়েছিলেন এবং তাকে সবাইকে কলেজ থেকে বের করে কলেজ ভাঙচুর করা হয়েছিল এবং তাকে বহিষ্কার করা হয়েছিল, তারপর তার অজ্ঞাত কারণে কোনো একটা দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে। আমার মনে হয় একটাও পুলিশের খুঁজে দেখা উচিত যে বিষয়টা দুর্ঘটনা না অন্য কিছু। এই নিয়ে একটা সন্দেহ রটেছে যে এই দুর্ঘটনা পিছনে নাকি এই মনোজিৎ মিশ্রের মতন আরও কয়েকজনের নাকি শাসক দলের হাত রয়েছে। সেটা তো পুলিশ, সেটা তদন্তের বিষয় যদি তদন্ত হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, এই মনোজিৎ মিশ্রকে কে লালন পালন করলো আর কি করে কলেজ কর্তৃপক্ষ তাকে চাকরি দিল? মানে ভাইস প্রিন্সিপাল, তার বক্তব্য কিন্তু একটা ছত্রে কোনো মিল নেই। আমি দেখেছি যিনি অনন্যা ম্যাম, তার কথায় অত্যন্ত অসঙ্গতি আছে, এবং আমি এইটুকুই বলবো, দেখুন এটা তো আমি ইনভেস্টিগেট করছি না, আমার দেখে মনে হয়েছে অনেক অসঙ্গতি কথাবার্তা উনি পাল্টাচ্ছেন বারবার করে, হ্যাঁ, সেটা কোথাও যেন কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন, এটা না হওয়াই উচিত। আমরা অন্তত দুর্বৃত্তকে আড়াল করব না, এই সৎসাহসটুকু আমাদের থাকা উচিত, এই মেরুদণ্ডটা থাকা উচিত, এবং হাঁটু মুড়ে
মেরুদণ্ড খোলার জন্য কিন্তু আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে আসিনি। তাহলে ভয়টা কাকে পাচ্ছেন ওই কলেজে যারা একেবারে ক্ষমতায় বসে আছে, মানে চেয়ারে যারা বসে আছেন? স্বাভাবিক, যারা ভয় দেখাতে পারে তাদের কাছেই ভয় পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় তাহলে ওনার উচিত, উনি তো টিআইসি, ওনার উচিত টিআইসি থেকে আগেই সরে যাওয়া। যদি এই প্রেশারটা উনি নিতেই না পারেন, উনি হয়েছেন কারণ টিআইসি তো সেটা, এবং ওনার সময় কিন্তু মনোজিতের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। যতই গভর্নিং বডি বলুক, ওনারও কিন্তু একটা নোট অফ ডাইসেন্ট দেওয়ার অধিকার ছিল। উনি কি নোট অফ ডাইসেন্টটা দিয়েছেন, লিখিত করেছেন? যদি না করে থাকেন, উনিও সমানভাবে এই দুর্বৃত্তায়নের জন্য দায়ী। এবং যে গণধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ, তিনিও কিন্তু টিএমসিপিরই একেবারে সদস্য, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও টিএমসিপি, কিন্তু রাজনৈতিক দলের একেবারে ঊর্ধ্বে গিয়ে এই যে সমস্যাটা, দল রঙের ব্যাপার নয়, বিষয়টা হচ্ছে শিক্ষাক্ষেত্রে এরকম হবে না, এরকম হবে না, এটার প্রশ্ন। কে বাম করলো, কে ডান করলো, কে মধ্য করলো, এটার বিষয় নয়। বিষয়টা হচ্ছে কলেজটা কি এটা করার জন্য যে একটা ইউনিয়ন রুমকে ব্যবহার করা হবে, সেখানে কোনো একটা হসপিটালের মানে প্লাকার্ড পাওয়া যাবে, বালিশ পাওয়া যাবে সিকিউরিটি রুমে, সিকিউরিটি বলছে এটা আমার ব্যবহারের জন্য নয়। আমি বুঝতে পারছি না। আমার সত্যি কথাই 35-36 বছরের বেশি শিক্ষাক্ষেত্রে আমার হয়ে গেছে। আমি যা দেখছি তাতে মনে হয় যে যত তাড়াতাড়ি এই অঙ্গন থেকে বেরোতে পারবো, তত সম্মানটা বজায় থাকবে। কিন্তু আপনি একজন এখানকার শিক্ষাক্ষেত্রে পার্ট হয়ে আপনি দায়িত্ব থেকে এর আগেও আপনি বলেছেন অব্যাহতি চেয়েছেন, কিন্তু এটা কি সলিউশন? মানে আমার মনে হচ্ছে বলে না যে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মানে ঘোড়া পূর্ণ হয়ে যাওয়া, এরকম জায়গায় হচ্ছে। হয় এটাকে প্রতিরোধ করে থাকতে হবে, আর তা নয় চলে যেতে হবে। দুটোর মাঝখানে কিছু আছে বলে আমি মনে করি না। একটা গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসা করবো স্যার। আমরা জানি যে যারা এখনও স্কুলে পড়ছেন, যারা আমাদের থেকে ছোট, তারা যখন কলেজে পড়তে আসবে, তাদের কাছে এই গোটা ঘটনাগুলো একেবারে আতঙ্কের এবং বিস্ময়ের হয়ে উঠবে। আগামী দিনে তাদের সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা ঠিক কতটা উজ্জ্বল এই কলেজগুলোতে পড়লে? না, সত্যি তো সংশয় দানা বেঁধেছে। এটা কারো 10 জন বা 5 জন এটা নয়, সমস্ত মানুষের মানে সম্মিলিত প্রতিরোধে কিন্তু এই পরিস্থিতিটা পাল্টাবে। সবাইকে বলতে হবে, এবং সবাই যদি রুখে দাঁড়ায় অন্যায়, সে ভীরুতমা হতে, মানে অন্যায় কিন্তু অনেক দুর্বল, কিন্তু একজন এই অন্যায়ের প্রতিবাদ করলে হবে না, তিনি ভিকটিম হবেন। সম্মিলিতভাবে প্রতিরোধ হওয়া উচিত, এবং একটা শিক্ষাক্ষেত্রের চূড়ান্ত নৈরাজ্য, এখন আর নৈরাজ্য কথাটা বললে হবে না, চূড়ান্ত নৈরাজ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকার দিন অপেক্ষা করছে। শেষ একটা প্রশ্ন করছি, আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে আশা করেন বা দাবি রাখবেন কখনো যে এইরকম যে অচলাবস্থা চলছে দিনের পর দিন, তিনি কোনো ডিরেক্ট অ্যাকশন নেবে? তিনি তো বলেন তার কাছে সব খবর থাকে। শিক্ষামন্ত্রী একটু ধ্যান দিন, শিক্ষায় একটু ধ্যান দিন। না, আমি মুখ্যমন্ত্রীর কথা এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ শিক্ষামন্ত্রীকে আমরা যতবারই প্রশ্ন করি তিনি ঘুরিয়ে বলেন মুখ্যমন্ত্রী যা বলার বলবেন। আমি সেই জন্য আপনার কাছে শিক্ষামন্ত্রীকে ওনাকে এগুলো করাতে বলেছেন আমি জানি না, ওনাকে প্রথম বলতে হবে, এবং মানে তারপরে তো উনি অন্য কথা বলবেন। আগে শিক্ষামন্ত্রী জবাব দিন, এটা চলবে না। একেবারে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুখোমুখি ছিলেন পঙ্কজ রায়, অধ্যক্ষ। তিনি যেমনটা বললেন যে এইরকম যে কালচার শুরু হয়েছে, ইউনিয়ন রুমের যে দাদাগিরির কালচার, সেই কালচার যদি আরও দিনের পর দিন চলতে থাকে, তাহলে বাংলার শিক্ষাক্ষেত্রে তা কিন্তু একেবারে মারণ ব্যাধি হয়ে উঠবে, এটা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় রিকির সঙ্গে দীপন, আজ বাংলা।